শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, লিটন দা। হ্যাঁ, হ্যাঁ আপনি গতকালকে একটা মেল করেছিলেন এই বিষয়টা নিয়ে। তো সে বিষয়ে আমি একটা ওই জায়গায় একটা কমেন্ট, আপনার যদি আমি আইডিটা যাই, তাহলে আমি একটা কমেন্ট করছিলাম। তো সেই কমেন্টের নিচে আমাকে বলা, একটু যদি আমি যাই, তাহলে আমি দেখতে পারবো যে হ্যাঁ, আমি লিখছিলাম বা দারুন। তো বাংলা ছবি তো হার মানিয়েছে, তো একটা বিষয় আমি লিখছিলাম। তো পালিয়ে যাবে কি, আপনি এ ধরনের একটা কথা বলেছিলেন সেখানে। পালিয়ে গেছে গেলে থানা গেছিল কে, আপনি? এ ধরনের একটা প্রশ্ন আছে, কিন্তু তিনি তো বলেছেন এখান থেকে পালিয়ে যাননি। তাহলে দাদা, আমি আমি কিশোর বুঝতে পারি না কুমার, বিষয়টা। হ্যাঁ, আপনি আপনি আবার 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 আমার কথাটা শুনেন ভালোভাবে। হ্যাঁ, আপনি একটা পোস্ট করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা গতকালকে পোস্ট করছিলেন, কিশোর কুমার বর্মন দাদা এবং যুব মহাজোটের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী লীলাবতী মধু দাদা কে নিয়ে। হ্যাঁ, তার নিচে হুম একটা কমেন্টে কিশোর কুমার বর্মন দাদা বলেছেন, হ্যাঁ, যে পালিয়ে গেলে থানায় গেছিলেন কি আপনি, মানে এই কমেন্টটার নিচে। ঠিক আছে? তো তার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে সে কিন্তু পালিয়ে যায়নি। তো তাকে অ্যারেস্ট না করে আপনাদেরকে কেন অ্যারেস্ট করলো পুলিশ? ধন্যবাদ আপনাকে। আমরা যখন মেবি ডিসেম্বরের 31, হ্যাঁ দাদা আমি বিস্তারিত বলতেছি। ডিসেম্বরের 31 তারিখ ছিল ওদিনকে। তাই আমরা ওই বিষয়ে মিনালদা সকালে ফোন দিল যে মিল্টন, তোমরা একটু মন্দিরে আসো, ওই জায়গায় দুপুরে কীর্তনের ব্যবস্থা হবে, তোমরা পরে প্রসাদ খাবা, তারপরে বাসায় আসবা। যাই হোক, আমরা গেলাম। তখন ইসকন প্রভুদের বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে ওই জায়গায় প্রসাদ নিয়েছি একবার। তখন আমরা কীর্তন করতে করতে ওই মন্দিরে গেছি। মন্দিরে যাওয়ার পর হঠাৎ মানে দুই পক্ষের হামলা শুরু হয়েছে। আমরা অথচ আমাদের কিন্তু মিনাল মধুদাতা এইভাবে কখনোই বলে না যে ওই মন্দির নিয়ে, মন্দিরের দখলদার নিয়ে একটা ঝামেলা চলে। এইটা হয়তো ওনার মনে মনে ছিল, আমরা কিছু জানি না। তখন ওই দুই পক্ষ যখন মারামারি শুরু করলো, আমরা এক পর্যায়ে তৃতীয় পক্ষ হিসেবে আমরা ঠেকাইছি সবাইরই, ওই পক্ষেরও এই পক্ষ। হঠাৎ 999 যেন কারা ফোন করে, তখন ওই জায়গা অসংখ্য পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে আমরা মোটামুটি 3 জন অ্যারেস্ট হই, সাথে ইসকনের 11 জন প্রভু ছিল। তখন ওই দিন সারা রাত্রির তীব্র শীত ছিল, ডিসেম্বরের শেষের দিকে। আমরা মোটামুটি ওই থানাতে থাকি। থানাতে থাকার পরে 12টা, 12:30-র মধ্যেও আমাদের সাথে কেউ যোগাযোগ করতে পারেনি না করেনি জানি না, কিন্তু 12টা, 12:30-র মধ্যে আমরা কারোর সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারি নাই। 1টা বাজে তখন মিনালদা দুইটা রুটি আর কিছু কলা এগুলো নিয়ে আর কি ভিতরে গেছিল। এতে যাই দিয়ে নাকি ওনার অনেক অ্যারেঞ্জমেন্ট হইতেছে, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, অনেক বাধা পাইছে। যাই হোক গেছে, তখন শুনলাম নাকি যে সকাল 10টার মধ্যে আমাদের ছাড়বে। তাও ছাড়লো না। তখন আমাদের 11টার দিকে কোর্টে চালান করলো। তখন কোর্ট উঠলো, কোর্ট থেকে আমাদের বেল্ট না মঞ্জুর করলো। তখন আমাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাদের জেলে প্রেরণ করলো। যাই হোক, আমরা শনিবার দিনকে জেলে গেলাম। রবিবার দিন আমাদের আর জামিন হলো না। তখন সোমবার দিন কিন্তু আমাদের ফার্স্ট কোর্টে জামিন হয় নাই। তখন সেকেন্ড কোর্টে জামিন হলে পরে আমরা 3টের দিকে আমরা তখন আমাদের ওই যে ঘোষণা করলো যে এই জামিন হয়েছে। তখন আমরা বেরোয় ওই জায়গায়, তখন বেরোর প্রক্রিয়া শেষ করতে করতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। পরে আমরা যখন জেল গেটের বাইরে গেছি, তখন দেখতে পেয়েছিলাম প্রদীপ শঙ্কর দাদা, আগে যুব মহাজোটের সম্মানিত সভাপতি পদে ছিলেন, আর ছিলেন ছাত্র মহাজোটের সাবেক সভাপতি হিসেবে ছিলেন সাজেন কৃষ্ণ বল দাদা, আর ছিলেন রাজীব বিশ্বাস দাদা, উনি যুব মহাজোটে ছিলেন, উনি সহসভাপতি পদে ছিলেন। এ ব্যতীত আমি আর কাউই দেখতে পাইনি। যেখানে আমরা মিনালদার ইন্ধনে বা মিনালদার নিমন্ত্রণে যে খাইতে গেছি, মিনালদা ওখানে উপস্থিত ছিলেন না। কিশোর বর্মন দাদাও নাকি এর মূল হোতা ছিলেন। যাই হোক, আজকে অনেক হতাশা, কষ্টময়, দুঃখ নিয়ে পোস্টটা করছিলাম। আজকে দীর্ঘ 16টা তারিখ, 16 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওইভাবে মিনালদা প্লাস ওই যে কিশোর বর্মন দাদার কাছ থেকে আমরা কোনো পাইনি। মানে কোন একটা কথাও বলে না যে কিভাবে মামলা চলে বা মামলার রায় কি। আমার কাছে কিন্তু মামলার হ্যাঁ বলতেছে যে মামলার চার্জশিট হয়ে গেছে। তখন আমি মিনালদারে পোস্ট করলাম, মানে মিনালদারে আমি কল দিই, মাঝে মধ্যে মিনালদারে কল করি
মৃণালদা কিন্তু কল রিসিভ করে না, কোনো সময় রিসিভ করে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও সিন করে না, আর ফোনে কল করলো মৃণালদা কল রিসিভ করে না, হোয়াটসঅ্যাপে কল করলেও রিসিভ করে না। তখন কালকে আমি একটা পোস্ট করছিলাম যে আজকে দীর্ঘ 14 মাস, এই 16 মাস যাবত আমরা মামলা নিয়ে, এই বিষয়ে আপনাদের কোনো ভূমিকা নাই, অথচ দেখছি সংগঠনের কোনো বিষয় হইলে কাউকে অব্যাহতি দেওয়া বা কাউকে বহিষ্কার করা, এই বিষয়ে আপনারা খুব তৎপর, অথচ মামলা আপনারা করাইছেন, মামলা আপনারা খাওয়াইছেন, এই বিষয়ে কি আপনাদের কোনো তৎপরতা দেখি না। তখন কিশোর কুমার বর্মন দাদা উনি নিচে অনেক কমেন্টস করছে, যে কমেন্টসে বোঝা যায় যে উনি আর মিনাল মধু দুজনার হয়তো মনে টার্গেট ছিল যে আমাদের তিনজনকে জেলে ঢুকাবে, কারণ উনি কমেন্টস করছে যে আর কেউ তো করে ধরলো না, তোমাদের তিনজনকে কেন ধরলো। এটা আমি ধরে নিলাম যে এই সম্পূর্ণ দায়ভার, জানি না কিশোরদের সাথে আমার কোনো পারিবারিক বা ব্যক্তিগত কোনো শত্রুতা বা সংগঠনের কোনো প্রকার শত্রুতা নাই, কিন্তু ওনার কমেন্টস থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের তিনজনের ওই জায়গায় উদ্দেশ্যপূর্ণ ভাবে নিচে মিনাল মধু এবং কিশোরদা, এবং ওনাদের ইন্ধনে আমাদেরকে আটকে রাখছে, বা আমাদের আজকে তো 16 থেকে 17 মাস আমরা এই মানে একটা যন্ত্রণার মধ্যে, মামলার মধ্যে, ঝামেলার ভিতরে আছি। এবার কিশোরদা আরো অনেক নেগেটিভ কমেন্টস করছে, এতে আমরা আজকে সুস্পষ্ট বুঝতে পারছি যে আমাদের এই মামলা খাওয়ার বা জেল হাজতে যাওয়ার একমাত্র হোতা বা কারিগর আছে মৃণালদা এবং ওই কিশোরদা। আমাদের সাথে কিন্তু আরো পুরোপুরি ঢুকছিল, তারা সবাই কিন্তু বের হয়ে গেছে, আরো প্রায় 15-16 জন ছিল, তারা কিন্তু সবাই যে কোনো ভাবে না যে কোনো ভাবে থানা থেকে ছাড়া পাইছে, কিন্তু আমরা তিনজন কোনোভাবেই ছাড়া পাই নাই। এবং আমাদের তিনজনের মামলা ধারাটা একটু অন্যভাবে দিয়েছে, আমরা ভাড়াটে গুন্ডা হিসেবে গেছি, ওই চার্জশিট এমন ভাবে আছে যেটা সমস্ত ভাবে কিশোরদা এবং মিনাল মধুদাই করাইছে। যে আমি এবারে বর্তমান ছাত্র মহাজোটের সম্মানিত সভাপতি সজীব কুমার তপু, এরপর আছে যে রঞ্জন দা এবং আমি, এই তিনজনের ধারাটা ওই যে যারা মূল হোতা ছিল এর তুলনায় আমাদের তিনজনের ধারাটা একটু বেশি। গোবিন্দদাকে আমি দেখাইছিলাম, চার্জশিট করে দেখাইছি, তখন উনি বললেন এই বিষয়। তবে আজকে কিশোরদার সাথে আমার ফোনেও কথা হয়েছে, মেসেঞ্জারেও কথা হয়েছে, তখন উনি এক পর্যায়ে বলতে গেছিল যে তোমাদের জেলের ভিতর পাঠাইছি কথা, তোমাদের খাবারও পাঠাইছি বা টাকা পাঠাইছি, আসলে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। কিশোরদার সাথে আমার আজও অব্দি এই বিষয়ে কোনো কথা হয় নাই, জেলে আমরা কেন গেলাম, কি কারণে গেলাম, কিন্তু আজকে আমার কমেন্টস এবং ওনার সাথে ফোনে কথা বলছি, আমি এই বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারছি যে এই জেলে যাওয়ার একমাত্র কারণ কিশোরদার মনে মনে ছিল আর মৃণালদা, ওনাদের দুইজনার কারণে আমরা গেছি। এছাড়া আমাদের মন্দির কর্তৃপক্ষ প্লাস ওই ইসকন কর্তৃপক্ষ, এদের কারোর সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, আর মৃণালদার সাথেও ছিল না, কিশোরদার সাথে ছিল না, কিন্তু কেন আমরা দুজনে কোন যোগ সাজসে এমন ভাবে করলো আমরা বুঝতে পারিনি। তবে আজকে ক্লিয়ারলি হলাম যে কিশোরদা এবং মৃণালদার কারণে আমরা জেলে গেছি এই পর্যন্তই। আর আজ পর্যন্ত আমার ঢাকায় চাকরি নেই, ওই মামলা খাওয়ার পরে আমার চাকরিটা চলে যায়, তখন আমরা ঢাকাতে কিছুদিন এক বন্ধুর বাসায় থাকি, আবার বাড়ি যাই, মামলা হাজিরের আগের দিন আবার ঢাকাতে আসি, অটোমেটিক আমার প্রত্যেক হাজিরে 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, আমার খুব ব্যবহার কঠিন হয়। তখন আমি মৃণালদার আর একদিন বলছিলাম, সরাসরি সামনে বাজছিল, মৃণালদা বলছিল যে দাদা ঈদের পরে আমরা বিষয়টা নিয়ে দুই পক্ষে বসবো, যেভাবে সমাধান করা যায়। তবে আমাদের গতকালকের এই মামলার ডেট গেছে, তখন আমি মৃণালদার ফোন দিছিলাম হোয়াটসঅ্যাপে, মৃণালদা আমার ফোন রিসিভ করে নেয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম, তাও সিন করে নেয়। পরে কোর্টে গিয়ে আর তপুদার ফোন দিয়ে মৃণালদার ফোন করছিলাম, তখনও মৃণালদা ফোন রিসিভ করে নাই। মানে রিসিভ না করার অর্থ এটাও বুঝলাম যে আমরা হয়তো এই মামলা সাজা হইলে আমরা 2-2.5 বছর সাজা হবে, যাতে হয়তো মৃণালদা খুশি থাকবে আমাদের সাজা হইলে, অথবা এবার যে কিশোরদাও খুশি থাকবে। যাই হোক, ওনাদের খুশিটা হলে ওনাদের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব প্রেম বা একটা সাংগঠনিক প্রেম আছে। আমি কিশোরদার এই পর্যায়ে বলছি যে ভালোবাসার বিপরীতে আমাদের দাঁড় করায়েন না। পরে কিশোরদা বলছে যে তোমরা যেহেতু ফেসবুকে পোস্ট করছো, তোমরা ফেসবুক থেকে সমাধান নাও। তবে আমরা এটা সমাধানের পর্যায়ে আছি, যেভাবে সমাধান করব, ফেসবুক থেকে সমাধান করি, অথবা দুই পক্ষের মিউচুয়ালি সমাধান করি, অথবা রাস্তায় এক পক্ষ অ্যাটাক করে সমাধান করি, সমাধানে আমরা 2 সামনের তারিখের মধ্যে যাবই। কারণ এটা একটা ভোগান্তি, চরম আকারে বাড়ি থেকে আসতে হয়, যাইতে হয়। আমি ব্যক্তিগতভাবে খুব মানে টায়ার্ড ফিল করি এগুলো যাওয়ায়। এখন আগামী দিনের মধ্যে, আগামী তারিখ আছে 17/5/24, আগামী তারিখ আছে। এই তারিখের আগে যেভাবে একটা শুরু করবো, দেন কিশোরদার সাথে আমি বলছি যে দাদা আসলে আমরা সরাসরি কথা বলি, আমাদের কমেন্টসে ঝগড়া খেসকে দিকে না, আমরা সরাসরি দেখা করে যে ওনারা যদি দেখা না করে, তাহলে আমরা মৃণাল বাবু প্লাস কিশোর কুমার বর্মনকে ওনারা যে গর্তে লুকিয়ে থাকুক, ওনার উদ্দেশ্য সফল হতে দেব না। মুশিকের ন্যায় ওনাদের গর্ত থেকে আমি টেনে বের করবো। এই মামলার পরিপ্রেক্ষিতে যা করা দরকার, যদি এতে আরো 10টা মামলা ঠোকা দরকার, তাহলে 10টা মামলা ঠুকবো। আর যদি ওনাদের মামলা উঠানো
সিদ্ধান্ত নেয় যে কোনো দুই পক্ষের সাথে, তাহলে আমরা তার তো রাজি আছি। ওনারা যেভাবে আগাবে আমরা সেইভাবে এবার পথ গ্রহণ করবো। কারণ আজকে থেকে আমি সুস্পষ্ট বুঝতে পারছি এই মামলার একমাত্র কারণেই মিনাল মধু দাদা এবং কিশোর দা। এই কমেন্টস থেকে বোঝা গেছে ওনারা মামলা আমাদের জেলে পাঠাই দিতে, আবার খাবারও পাঠাইছে নাকি আমরা এটা জানি না, আমরা কোনো কিছু পাই নাই তাদের হাত থেকে। পরবর্তীতে আমি আবার বলবো এখন অন্যকে যে আমাদের সাথে ছিল রঞ্জন দা এবং তপুদা। রঞ্জন দাদের বিস্তারিত একটু আলাপ করেন পরে। আচ্ছা, আপনাদেরকে জামিনে কে বাইর করছিল যদি একটু বলতেন? দাদা আমাদের জামিনে প্রথম দিনকে আমাদের মেন্টু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক উনিও দাঁড়াইছিল, এরপরে বাসুদেব গুহ উনিও দাঁড়াইছিল, মোটামুটি 4-5 জন একসাথে অ্যাডভোকেট শরীফুল ইসলাম দাদা ছিল, মোটামুটি 3-4-5 জন দাঁড়াইছিল। পরে আমাদেরকে রবিবার দিনের কি বেল্ট মানে জামিন হয়েছিল, কিন্তু ওদিনকে পারমিশন দিছিল না, পরে সোমবার দিনকে বের হয়েছিলাম আমরা আর কি। বিশেষ করে ওই যে বাসুদা ছিল আর গোবিন্দ দা প্রথম দিন রবিবার দিন যে শুনানি করেছিল ওদিনকে জামিন হয়েছে, কিন্তু আমাদের ছাড়তে ছাড়তে সোমবার দিন বিকেলে ছাড়ছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা এখন এই প্রোগ্রামের মাধ্যমে যেটা আমি বুঝতে পারতেছি যে আপনারা একটা চক্রান্ত শিকার, তাই তো? হ্যাঁ, একটা চক্রান্ত শিকার, যে চক্রান্তের মূল কেন্দ্রবিন্দু এখন কিশোর দাকে খুঁজে পাচ্ছে আর ক্রিমিনাল দা। কারণ ওরা আমার পোস্টে যে কমেন্টস করছে এতে বুঝতে পারলাম যে আমাদের জেলে পাঠাই দেওয়ার জন্য ওনাদের পকেটে টাকাও রেডি ছিল, খাবার দেবে এই জন্য রেডি ছিল, সমস্ত কিছু রেডি ছিল, এইসব বললো আর কি। যেটা বুঝলাম যে কিশোর দা এটার মানে মুখ্য দ্বার প্রান্তে উনি ভূমিকায় ছিল। উনি আবার এটাও কমেন্টস করে যে এত লোক গেল তো তোমাকে 3 জন কেন ধরলো, অথচ উনি কিন্তু নেতৃত্ব থেকে আমাদের পাঠাইছিল, কিন্তু ওনাদের যে মনে এত কালো দুর্বশী এটা আমরা বুঝতে পারি নাই, এটা আজকে স্পষ্টভাবে বুঝতে পারছি। এখন আমাদের এই মামলা থেকে অব্যাহতি কিভাবে পাওয়া যায় এটা আমরা 3 জনের সমসাময়িক ব্যবস্থা নেব, যাতে আপনারাও আশীর্বাদ করবেন আমরা যেন এই মামলা থেকে খুব তাড়াতাড়ি অব্যাহতি পাইতে পারি, এটাই আর কি।